হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম টু দ্য অচেনা পথ ব্লগ। তো তোমাদের সামনে আমি রূপম, আমার সাথে আছে তৃষাঞ্জিত। তো আজকে আমরা দুই বন্ধু মিলে প্রথমবারের জন্য কোথাও ঘুরতে যাচ্ছি। এবার ঘুরতে যাচ্ছি কোথায়, তোমরা ভিডিও থাম্বনেল দেখে তো বুঝতেই পারছো। আমরা যাচ্ছি হচ্ছে মুর্শিদাবাদ। তো যথারীতি আমরা এখান থেকে শিয়ালদা যাব, শিয়ালদা থেকে ওখান থেকে লালগোলা এক্সপ্রেস অর্থাৎ 11টার যে 55 ট্রেনটা আছে সেই ট্রেনটি ধরে আমরা যাব। তো যথারীতি আমরা এখন ট্রেনে বসে পড়েছি, ট্রেনের এখন হাওয়ার খেতে খেতে যাবো। আমার সাথে তৃষাঞ্জিত এই যে। তো আমরা জাস্ট শিয়ালদায় নেমে পড়েছি। এখন বাজে 10:43। তো আমাদের ট্রেন আরেকটু কিছুক্ষণ পরেই। তো আই থিঙ্ক আমাদের 10 বা 11 নম্বর প্ল্যাটফর্মে দেবে, এখনও কিছু বলেনি। তো আমরা এখন চা খেতে এসেছি, চাটা আবার কিছু খাবো। চা খেলাম, বিস্কুট খেলাম, বিস্কুট খেয়ে এবং তৃষাঞ্জিত একটু কিছু খেতে পেয়েছিল, তো খেতে যাবো। আমাদের এই যে মুর্শিদাবাদ যাওয়ার লালগোলা এক্সপ্রেস, ঠিক আছে, তো আমাদের দিয়ে দিয়েছে 55তে ছাড়বে। তো এখনও টাইম আছে, তো একটু ঘোরাঘুরি করছিলাম। তৃষাঞ্জিত গেছে হচ্ছে কিছু এই রাত্রিবেলা যদি কিছু খাবার পায় জল ঠল আনার জন্য, জল আর কোল্ড ড্রিঙ্কস এবং চেয়েছে, যেহেতু প্রচণ্ড গরম লাগছিলো। আর এই হচ্ছে সিট নাম্বার 18। তৃষাঞ্জিত এখানে তখন থেকে ট্রাই করে যাচ্ছিলো আমাদের জানলাটা খোলার, কিন্তু ভিতরে জানলাটা খুলতেই পারছিল না, অনেক ট্রাই করছিল। তো আলটিমেটলি অনেকক্ষণ ট্রাই করার পর তাও হচ্ছিল না করে অনেক শেষে হলো। তো দেখতেই পাচ্ছে সবে ট্রেন তখন ছেড়েছে, ঠিক আছে। তো ট্রেনের টাইমিংটা আমি ভুল বলেছিলাম, হ্যাঁ ট্রেন 11:30 নাগাদ ওরকম সময় ছেড়েছিল। যাই হোক, ট্রেনে সারা রাত্রি গল্প করতে করতে আমাদের খুব টায়ার্ড থেকে আমরা এখন বাজে 4:03 সময় আমরা বহরমপুর প্রায় ঢুকে গেছি। বহরমপুর কোর্টে ঢুকে এখন প্রায় 3:30 বাজে। আমরা এখন সত্যি খুব টায়ার্ড, এখন পারলে ঘুমাতে পারলে খুব ভালো হয়। ওই যে আমি তো ট্রেনের সামনে দাঁড়িয়ে প্রায় বহরমপুর কোর্ট ঢুকে যাওয়ার পর আর প্রায় একটার মতন স্টেশনই বাকি, ওই জন্য উঠে দাঁড়িয়েছিলাম, নয়তো আবার লাগেজ টাগেজ নিয়ে অসুবিধা হবে। কোনো রিস্ক নিতে চাইছিলাম না, ট্রেন আবার বেশিক্ষণ দাঁড়ায় না যেহেতু শুনলাম। বাট অন্য জায়গায় বহরমপুর কোর্ট যেরকম 2 মিনিট দাঁড়ায়, এখানে 1 মিনিটও ঠিকঠাকভাবে দাঁড়ায় না। আমরা নেমে গেছি, আমরা এখন রয়েছি মুর্শিদাবাদ। আমাদের এখান থেকে একজন গাড়িওয়ালা বুক অলরেডি আছে, তো বুক করে একদম আমাদের হাজারদুয়ারির সামনে গঙ্গার ধারে ওখানে নাকি হোটেল আছে উনি বললেন। তো ভালো হোটেল আছে, কম দামের মধ্যে খুব ভালো হোটেল আছে, রেঞ্জ খুব ভালো। তো চল ওখানে দেখা যাচ্ছে। আমরা ঘোড়ার গাড়িতে উঠে গেছি, আমাদের একটা আলাদাই অনুভূতি হচ্ছে, আলাদাই এক্সাইটমেন্ট, কারণ দুই বন্ধুর প্রথম ট্রিপ বলে কথা। হ্যালো গাইস, এখন কটা বাজে ভাই? এখন বাজে হচ্ছে 5:04। আমরা এসে পৌঁছেছি হোটেল মঞ্জুসতে। এই যে দাদা, ম্যানেজার দাদা। দাদা একটু এদিকে আসুন। এই যে দাদা, আমাদের দাদার সাথে পরিচয় করিয়ে দিই। যে দাদা আপনার পরিচয়টা যদি একটু দেন। আমার নাম হচ্ছে আচ্ছা, এখানকার স্টাফ। আচ্ছা, তো দাদা এখানকার স্টাফ। আমরা যখন ভিতরে ঢুকবো তখন ইন্টেরিয়রটা বা গোটা সিনারিওটা দেখতে পাবো। ওভারঅল সবাইকে এটাই বলবো যে তোমরা যদি আসো মুর্শিদাবাদে, তো হোটেল মঞ্জুসায় আসতে পারো। মোটামুটি একটা চিপ প্রাইসে থাকা খাওয়া যথেষ্ট ভালোভাবে এনজয় করতে পারবে। ওপরে এসি রুম রয়েছে, এখানে নিচে নন এসি রুম। তো আমরা এসি নন এসি দুটোই পরে দেখে নেবো। এখন ভীষণ টায়ার্ড আমরা, তো জাস্ট এসে একটু রিল্যাক্স করবো, দেন আমরা পুরোটা আবার কন্টিনিউ করবো। থ্যাংক ইউ। তো গাইস, আমরা হোটেল মঞ্জুসাতে এসে পৌঁছেছি সকালবেলা, যেমনটা আপডেট তোমাদের দিয়েছিলাম। এখন আমরা ঘুম থেকে উঠেছি, আমরা বেরোবো ঘুরতে। একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, এখন টায়ার্ড ছিলাম। হ্যাঁ, অনেক রাত্রে না ভোরে
ঢুকেছি হোটেলে, তারপর হোটেল পরিক্রমা করতে গিয়ে একটু দেরি হয়ে গেল। তোমাদের একটাই সাজেশন দেবো, যদি এখানে কখনো আসো, হোটেল নিউ হেভেনে কখনো কিন্তু চেক ইন করবে। হ্যাঁ, খুবই বাজে হোটেল, খুবই বাজে ম্যানেজমেন্ট। আমাদের বলেছিল, আমাদের ম্যানেজারের সাথে কথা হয়েছিল, ম্যানেজার আমাদের জানিয়েছিল যে সকালবেলা যখন ঢুকবেন ফোন করবেন। তাকে আমরা মোটামুটি 15 থেকে 20 বার ফোন করেছি এবং এই ভারী ট্রলি নিয়ে আমরা শুধু স্টেশনের এপার থেকে ওপার ঘুরে বেরিয়েছি, বাট তার দেখা পাইনি। তো তোমাদের একটাই সাজেশন দেবো, অনেকেই দেখবে গুগলে বা ম্যাপে যখন দেখবে মুর্শিদাবাদের কাছাকাছি হোটেল নিউ হেভেন সবথেকে কাছাকাছি পড়ে, আর প্রাইসটাও কম, কিন্তু ওই দেখে এসো না। এটাই সাজেশন। তো বেরিয়ে আবার দেখা হচ্ছে। চলো। তো আমাদের মেন হচ্ছে এখন যাত্রা, দেখা যাক কোথায় যাই আমরা। আমরা মোটামুটি এখন হাজারদুয়ারি দেখা, তাই তো না? হাজারদুয়ারি দেখে ওখান থেকে দেখা যাক। আমরা ভেবেছিলাম প্রথমে একা একা সার্ভে করবো এই জায়গাগুলো, কিন্তু না, একটা মানে ঘোড়াগাড়ি লোকটা এসে বারবার করে বলছে দাদা যাবে না। আর চলো, আর কি, যখন এসছি তখন পুরো মুর্শিদাবাদ একদম ঘুরে মোটামুটি সব যাবো। তো চলো, তোমাদের সাথে ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো যেটা বলেছিলাম, তো আমরা ঘোড়াগাড়িতে এখন উঠে গেছি, আমরা কোথায় যাচ্ছি? আমরা এখন যাব, প্রথমে আমরা খেতে যাব ঢাকা হোটেল। তো হোটেলে গিয়ে হোটেলের রিভিউ তোমাদের জানাবো। এখন আমাদের সঙ্গে রয়েছে আকাশদা, আমাদের এই ট্যুরের গাইড। তো দেখা যাক আকাশদা কী করেন। তো আকাশদার নাম্বার আমি তোমাদের ইনবক্সে, তোমাদের বক্সে দিয়ে দেবো। আচ্ছা, খাওয়া দাওয়া খুব ভালো। তো দাদা আপনাদের এই হোটেল কত বছরের? দোকান মনে হয় 20 বছর। 20 বছর। একটু দোকানের নামটা যদি বলেন। যশোদা হিন্দু হোটেল। যশোদা হিন্দু হোটেল। খাবার দাবারের প্রাইসটা যদি একটু বলেন। ভেজ মিল তো 80 টাকা, হ্যাঁ 130 টাকা, হ্যাঁ, ডিম ভাত 110 টাকা, আচ্ছা, চিকেন মিল 200 টাকা। আচ্ছা, আর দেখলাম কয়েকটা জায়গায় মাছের দাম লেখা আছে বাজার অনুপাতিক, আমি ঠিক বুঝতে পারলাম না, যদি একটু আপনি এক্সপ্লেন করেন। হ্যাঁ, তো দাম সবসময় এক জায়গায় না, হ্যাঁ, যখন যেমন দাম হয় তখন তেমন দাম হয়। আচ্ছা, পমফ্লেট মাছও তাই, ছোট মাছ হ্যাঁ, তাই, চুনো মাছ যেটা হয়, হ্যাঁ, তো বাজার অনুযায়ী দাম, বাজার যেমন দাম যাবে আমাদের এখানে তেমন। আচ্ছা। তো গাইস, আমরা খেয়েছিলাম একটা কাতলার কারি, ভীষণ ভালো ছিল। যদি তোমরা এখানে আসো তো তোমরা ট্রাই করতে পারো এখানে। আচ্ছা দাদা, আপনার নাম্বারটা যদি একটু বলেন। 95641297। ওকে, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। দাদা, আমরা এখন কোথায় যাচ্ছি? কাঠগোলা বাগান। আমরা এখন যাচ্ছি কাঠগোলা বাগান। মুর্শিদাবাদের পরিবেশটা বেশ খানিকটা চেঞ্জ হয়েছে। একটা টাইমে যেমন দেখতে যে শুধুমাত্র ঘোড়ার গাড়ি ছিল, এখন ঘোড়ার গাড়ি ছাড়াও বেশ কয়েকটা 4 চাকা, মানে 4 হুইলার, 2 হুইলার সবই চলছে। মানে জ্যামটা বাড়ছে। এখন কাঠগোলাপের বাগান প্রায় 60 বিঘা, 60 বিঘার ওপর এখানে নবাব থাকতো। তো আমরা এখন ভেতরে জানি, ভেতরে টিকিট কাউন্টার আছে। তো চলো, লেটস সি। তো এই হচ্ছে এখানকার সিনারিও। ভীষণ ভালো ছবি উঠবে, এইটুকু বলতে পারি। মুর্শিদাবাদ হলে এই জায়গাটা এখনো ফাঁকা। যদি আমাদের কলকাতায় হতো, এই জায়গাটা ওই বানিয়ে ছেড়ে দিত। গাইস, দেখতেই পাচ্ছ, আমাদের যদি একটা কলকাতা হতো, হ্যাঁ, এখানে মানুষ সবার আগে প্রেম করতে আসতো 50 টাকা দিয়ে, কেউ আর সেমেট্রিতে যেত না। হ্যাঁ, চুমু খাওয়ার জন্য বেশ জায়গা চোখ পাচ্ছে। দেখে নাও, কেউ জঙ্গলের মধ্যে ঢুকে পড়লো, ব্যাস, এখানে যদি কাউকে করে দেওয়া হয়, ব্যাস। হ্যাঁ, কাঠগোলা বাগান অ্যাকচুয়ালি বাগান বাড়ি পলাশির যুদ্ধের 23 বছর পরে 1780-তে শুরু। তখন মুর্শিদাবাদ ব্রিটিশ আমল, মুর্শিদাবাদের নবাব ছিলেন মুবারকদৌল্লা। এ সময় এই বাগান বাড়িটা তৈরি হয়। কিন্তু এই বাড়ির যারা প্রতিষ্ঠাতা তারা কোনো নবাব না, মুর্শিদাবাদের রাজা না, জমিদারও না। এরা অ্যাকচুয়ালি জৈন মারোয়ারি বিজনেসম্যান ছিলেন। ওকে, 1780 রাজস্থান থেকে আসেন বিজনেস করতে। ফার্স্ট টাইম গেট দিয়ে ঢুকতে ডান দিকে দুটো মূর্তি আছে, লক্ষ্মীপদ সিং দুগার, ওনার ভাই ধনপদ সিং দুগার। তৎকালীন নবাবদের কাছে 1200 টাকায় শোনা যায় নাকি এটা 260 বিঘার জমি। এই এরিয়াটা কিনেছিলেন একটা লিজ কন্ট্রাক্ট 999 বছর। তখন তো আর রেজিস্ট্রি অফিস ছিল না যে জায়গায় রেকর্ড হবে। তো সেই লিজ এখন 999, 2024 সালে 244।
রানিং, 750 বছরের বেশি এখনও বাকি। তো সে সময় কাঠের ব্যবসা, আম বাগানের বদলে চাষ হতো গোলাপের। তো কাঠ প্লাস গোলাপ যোগ করে নাম কাঠ গোলাপ ফুলের বাগান বাড়ি। যত দিন গেছে ফুলের কথাটা চলে গেছে, শর্টে কাঠগোলা বাগান বাড়ি নাম। তবে দেখুন এদের মেনলি বিজনেস কিন্তু ছিল স্টোনের, যেটা জগৎ সেটের সাথে এরা ব্যবসা করতো। সুড়ঙ্গ পথ ব্যবহার হতো, সামনে আছে দেখাবো। তার আগে বলে দিই বাড়িটি প্রাইভেট। এ বাড়ির যিনি মালিক তিনি কলকাতায় থাকেন। এই টিকিটের পয়সার উপর নির্ভর করে এই বাগান বাড়ির মেনটেন্যান্স স্টাফের মাইনা পে হয়। মালিক মাসে আসেন একবার। এরা জৈন ট্রাস্টি বোর্ড উপর থেকে দেখভাল করে। তো যাই হোক, গাড়ি থেকে নেমে যখন প্রবেশ করছিলেন গেট দিয়ে, মুর্শিদাবাদে কোনো স্পটে প্রবেশ গেট এই ধরনের নাই, ওনারা বলতো নহবত গেট। সে সময় ভিভিআইপি পার্সেন যারা গেট দিয়ে প্রবেশ করতেন, ফার্স্ট গেটটা উপর থেকে তাদের সম্মানে ছানাই বাস্ত, ফুল ছিটানো হতো। আচ্ছা, কিন্তু এখন যেহেতু নবাবী যুগ মুর্শিদাবাদে নাই, তাই নবাব গেছে মোড়ে, হাতিও গেছে সরে। এখন একটাই গেট, টিকিটের 30 টাকা রেট। বাইরে রয়েছে গাড়ি। তাহলে সুড়ঙ্গ পথ দেখার জন্য চলে আসুন তাড়াতাড়ি সামনে। আচ্ছা, একটু দেখে নেন, দেখে একটু সাইড দিন, দেখে নিন। এটাকে বলা হয় রাজস্থানী বাউরি। বাউরি মিন্স মেয়েদের জল নিয়ে যায়। আচ্ছা, দিল্লি কিংবা রাজস্থান ঘুরতে গেলে এগুলো কিন্তু দেখা যায়। এখানে ভালো করে খেয়াল করুন, 3টে ফ্লোর আছে। ফার্স্ট সেকেন্ড আমরা দেখতে পাচ্ছি একদম ক্লিয়ার। থার্ডটা আমরা দেখতে পাচ্ছি। গ্রাউন্ড ফ্লোরটা হাফ দেখছি, হাফ জলে ডুবে। ভালো করে কাছে এসে খেয়াল করুন, সামনের সিঁড়িটা স্ট্রেট নিচের ঘরে নামছে, কিন্তু যেখানে জলের তলায় সিঁড়িগুলো কিন্তু বোঝা যাচ্ছে, মানে সিঁড়ি ডিপলি নিচের ঘরেই নামছে। এবং জলের দুই দিকে তাকান, দেয়ালে 3টে 6টা জানলাও দেখা যাচ্ছে, মানে নিচটা টোটাল ঘর। তাহলে প্রশ্ন উঠছে 200 বছর আগে যদি জল এভাবে জমে থাকতো, তাহলে ওরা এখানে নামতো কি করে? তখন জল ছিল না, তাহলে জল কোথা থেকে এলো? নিচের ঘর থেকে বাঁ দিক দিয়ে রাস্তা। শোনা যায় এই মাটির তলা দিয়ে কর্নার বরাবর একটি সুড়ঙ্গ 1 কিলোমিটারে জগৎ সেটকে কানেক্ট করছে। আচ্ছা, কিন্তু জগৎ সেটের বাড়ি অরিজিনালটা তো নাই। আপনারা যে বাড়িটা দেখবেন এটা পরে বানানো কনস্ট্রাকশন। অরিজিনাল বাড়ি কিন্তু গঙ্গায় ডুবে গেছে, যে গঙ্গাটি হাজারদুয়ারি পাশ দিয়ে বয়ে যাচ্ছে। ফলে রাস্তা থেকে যায়, রাস্তা নদীর সাথে কানেক্ট হয়, নদীর জল সুড়ঙ্গ পথ দিয়ে এখানে আসছে। এবার ওখানকার জলের লেভেল বাড়া কমার সাথে জল বাড়ে বা কমে, এখানকার জল শুকায় না। কিন্তু পিছন দিকে দেখেন একটি দিয়াল দেখতে পাচ্ছেন, কুয়ো আছে। সে সময় বাড়ির মহিলারা আসতেন, সিঁড়ি দিয়ে নামতেন, ঘরে বসতেন, জল নিতেন। তো ব্রিটিশ জমিদার সবাই এই রাস্তা দিয়ে হাঁটাচলা করতেন। তারা কি দেখতেন? মেয়েরা বসে জল নিচ্ছে। তাহলে ওরা কি ভাবতেন? এটা মেয়েদের জায়গা। মেয়েদের জায়গায় জমিদার ইংরেজরা ঘরে নামতেন না, চলে যেতেন, সুযোগ বুঝে নিজ দিয়ে ব্যবসা হতো। আচ্ছা, তবে এখানে ভিড়ের সময় কেউ যেন নেমে দুর্ঘটনা না ঘটে, তাই নিচে নামতে দেয় না। মারা আছে গেটে তালা, কেউ যদি বলে নিচে গিয়ে দেখবো গেট যায় না খোলা, তাহলে দাঁড়িয়ে লাভ নাই, সামনে হাঁটার পালা। আচ্ছা, আমার একটা নর্মাল একটু ভিডিওটা পজ করো, আমার একটা নর্মাল ছবি তুলি। পিস ওখানে 1 পিস, 2 পিস ওখানে 2 পিস, 4 পিস। 4 পিস। প্যালেসের ওই পারে আছে আরো 4 পিস। 4 পিস, 8টা। তাহলে একটা সিংহকে যদি একটা ফিতা দিয়ে মাপ নেওয়া যায় না, একটা যে মাপ আসবে সেই মাপটা যদি আপনি 7 পিস সিংহতে মিলান, একটার সঙ্গে 7টা সেম। মাটি দিয়ে বানালো 1 ইঞ্চি হলে 19-20 হয়, হতেই পারে। কিন্তু পাথর কেটে বানানো দেখে মনে হচ্ছে পাথরকে মেশিনে পরে ছাঁচ কেটে বের করেছে, কিন্তু সম্পূর্ণ সিঙ্গেল করে পিস, হাতে কাটা। এসব শিল্পীর দাম দেওয়া যাবে? এগুলোই তাহলে আর কি। আর একটা কথা, ভারতবর্ষের যে কোনো প্যালেসে যাবেন সিংহ স্ট্যাচুটাই তো কমন। কেন? সিংহ পশুদের মধ্যে শক্তিশালী। তৎকালীন সময় যারা এলাকা ওয়াইজ শক্তিশালী হতো, তার শক্তি, অহংকার, গর্ব, সাহস সব কিছুর প্রতীক হিসাবে সিংহকে তার প্যালেসে রাখতো। সেই এলাকার সাধারণ পাবলিক বা প্রজারা সিংহ স্ট্যাচু তার ঘরে রাখতে পারত, তাই রয়্যাল প্যালেসে সিংহ। কিন্তু তখনকার ব্রিটিশ জমিদার নবাবরা, ভিআইপি পার্সনরা কি সময় কাটাতেন না? অবশ্যই কাটাতেন, মনোরঞ্জন করতেন। এই বাগান বাড়ির মালিক কারা? এরা জৈন বিজনেসম্যান। শোনা যায় তখনকার দিনে এদের সিস্টেমটা ছিল 200 বিঘা সাজা। ব্রিটিশ জমিদার নবাবদেরকে ইনভাইট করো, আরও ভিভিআইপি পার্সন যারা সে সময় ছিলেন ইনভাইট করো, এখানে আনো, তাদের এন্টারটেনমেন্ট করো। এবার ওনারা এন্টারটেনমেন্টে খুশি হয়ে যখন একটা মানুষ ফিরে ফিরে গিফট দেয়, তাহলে গিফট হিসেবে বিজনেস সুবিধাটাকে আদায় করে। তাহলে কি হলো? বিজনেস কম্পিটিশনে এরা নাম্বার 1। এটাকে বলে বাগান বাড়ি। সকলে আসতেন, এনজয়মেন্ট নিতেন, খুশি হতেন, এই বিজনেস সুবিধা হতো। ওকে, এই যে চেয়ারগুলো দেখছেন, এই যে রেলিংগুলো দেখছেন, এগুলো কিন্তু আজকের নয়, সেই 200 বছর নবাবী কাল থেকে এগুলো এইভাবেই বাইরে। তার মানে এইখানে বৃষ্টি হচ্ছে ভিজছে, রোদ হচ্ছে পড়ছে, থাকবে এখনকার লোহা? 10 বছর
বাইরের বাইরে পড়ে থাকলে জং লেগে যাবে। এগুলোকে কাস্ট আয়রন বলে। এগুলো ঠিকঠাক ওয়েল্ডিংটাও ধরে না, ভেঙে গেলে। এই কাঠগোলা প্যালেস প্রায় 64 ফুট উঁচু। চুন, সুরকি, খয়ের, সাবুর আঠা, চিটাগুড়, কলাইয়ের ডাল পেস্ট, মৌরির জল, খয়ের জল, মেথি, এই তো মশলার কম্বিনেশন। কারণ সে সময় তো সিমেন্ট বালি ছিল না। আজও সিমেন্ট বালির বিল্ডিং হলে 100-110 বছর হয়তো নুনা লেগে যেত। এই দিয়ে তৈরি বিল্ডিং বলে আজও বিল্ডিং দাঁড়িয়ে ছিল। ঠিক আছে, প্যালেসের ভিতরে আমরা একটু পরে যাচ্ছি, তার আগে এই জায়গাটা দেখে। কাঠগোলা বাগান বাড়ি মেয়েদের পার্সোনাল এন্টারটেনমেন্টের জায়গা। এই প্যালেসের পুকুর, এটাকে বলে প্যালেস পুকুর, যেহেতু প্যালেসের সামনে। অনেকে ভাবতেই পারেন এখানে বাড়ির মেয়েরা হয়তো এসে স্নান টান করতেন। সরি, এটা স্নানের পুকুর নয়। পুকুরের চার কর্নারে লক্ষ্য করুন 4টে সাদা রং করা গম্বুজ দেওয়া আছে। সেকালে বাড়ির মহিলারা যখন বিকালবেলায় টাইম পাস করার জন্য প্যালেস থেকে একটু বেরিয়ে ওই পারে গিয়ে সময় কাটাতেন, তখন ওই পারটা তো নিশ্চয়ই জঙ্গল বা আমবাগান ছিল না, ছিল তো সাজানো গোলাপের বাগান। তো গোলাপের বাগানে বাড়ির রানীরা মেয়েরা বসতেন। ওই দেখেন স্টেজ, নাচ গান চলতো। তাদের জন্য পার্সোনাল 4টে লেডিস সিপাই গম্বুজগুলোতে দাঁড়িয়ে পাহারা দিত। বাড়ির মালিকরা এখানে বসতো, পুকুরে মাছের খেলা দেখতো। মাছ মারা গেলে কবর দেওয়া হতো। এরা তো মাছ মাংস খায় না, তাই আজও আছে এখানকার মাছ মরে গেলে অ্যাকচুয়ালি পুঁতে দেওয়া হয়। ধরে না, বাজারে বিক্রি হবে না, কেউ খাবে না। গাড়িটার মুখে শুনছিলাম, মানে যারা গাড়িতে এলাম, যে এরা মাছ মাংস খায় না, তাছাড়া মাছটা এরা যে চাষ করে কিন্তু বিজনেস করে না। বিজনেস করে না, প্রত্যেক বছর মাছ ছাড়া হয়। এই মাছ প্রত্যেক বছর ছাড়ছে, বড় হচ্ছে, যেদিন মরবে জলে ভাসবে, তুলে নিয়ে গিয়ে কবর পুঁতে দিবে। আচ্ছা, ঠিক আছে। তো মাছের কবর আমি নেক্সট পরে দেখাবো। এটা মেয়েদের একটা পার্সোনাল এরিয়া, প্যালেস পুকুর। পুকুরটা দেখছেন ভালোই, কিন্তু জলটা হয়ে গেছে কালো, ভিতরে রয়েছে কাদা। তাহলে এগিয়ে চলে আসুন সামনে। আরেকটা আমি ছবি তুলে নিই। তুলে নিন। বাইজি মহল বলা হয়। অ্যাকচুয়ালি পুকুর পাড়ে কারা নাচ দেখতো? বাড়ির মহিলারা, পার্সোনাল জায়গা। কিন্তু এই বাড়িতে আগত অতিথি মেহমানরা তো কিন্তু পুরুষ এখানে থাকে, এখানে নাচ দেখতো। কোনখানে? এই মঞ্চে। আচ্ছা, সে সময়কার ডেকোরেশন খুব বিউটি ছিল, চারিদিকে গোল করে ফুলের বাগান। ফুলের বাগানের মাঝখানে হচ্ছে স্টেজ। স্টেজে ওঠার জন্য চারদিক দিয়ে আছে রাস্তা। প্রত্যেকটা রাস্তায় ছিল পাথর বসানো। সেইকালে তখনকার দিনে ইলেকট্রিক ছিল না, আগেও বলেছি। কালো কালো পোলগুলো লাইট জ্বলতো গ্যাসে। টোটাল স্টেজ, ছাদ বেলজিয়াম গ্লাসে কভার করা ছিল। ভিতর থেকে বসে নাচ দেখতো যারা, তারা বাইরের দৃশ্য দেখতে পেত, কিন্তু বাইরে থেকে দাঁড়িয়ে থাকা কোনো এক্সট্রা ব্যক্তি, কর্মচারী, সিপাই, এরা গ্লাসের ভিতরে কি হচ্ছে না হচ্ছে দেখতে পেত। ঠিক আছে, গ্লাসগুলো ভেঙে গেছে। এটাই ছিল সেই নাচমহল। ঠিক আছে, ফেরার সময় একটু রাস্তা দিয়ে হেঁটে উপরে গিয়ে নাচমহলটা ঘুরে একটু ছবি তুলে নেবেন। ওকে। সেই সময়কালের ইন্দারা, তখন এই সমস্ত রান্নাঘর বা স্নানাগারে যে জল, কাঠগোলা বাগান বাড়ির জলের ব্যবস্থা এখান থেকে হতো। তখনকার দিনে তো লোকের বাড়ি বাড়ি কল, ট্যাপ, টিউবওয়েল ছিল না, এখান থেকে জল তুলে ইউজ। ওকে, ইদারা বলে। কুয়ো ছোট, ইদারা অনেক বড়, এগুলো গভীর এবং অনেক ডিপ। ওকে, পড়ে গেলে শেষ। হ্যাঁ, জল তো নষ্ট হয়ে গেছে। এখন এই জল ধরুন বাগানে কাছে কাছে দিতে মেশিন দিয়ে ব্যবহার করে। অনেকে আসে দাদা রিলস বানায়, কথা শোনে না, উপরে উঠে বাই চান্স স্লিপ কেটে নিচে স্লিপ করলে সর্বনাশ হয়ে যায়। এটা হচ্ছে জৈন ধর্মের গুরু বাড়ি। হিন্দু ধর্মে যাকে গুরুদেব বলা হয়, ইসলাম ধর্মে পীর বাবার বাড়ি, জৈন ধর্মে দাদা বাড়ি। দাদাজি যাকে গুরুদেবকে বলে, তাই দাদা বাড়ি। গুরুজির পায়ের ছাপ আছে এখানে। জৈন ধর্মের যারা আসেন ভিতরে যায়, বসে, প্রার্থনা করে, দাদা বাড়ি বা প্রার্থনা রুম। ওকে, ওরা শিবকে ভৈরব রূপে মানেন। শিবের ভৈরব মূর্তি, বটুক ভৈরব, কাল ভৈরব, দুটো মূর্তি রয়েছে। প্রত্যেকটি মন্দির বা এগুলো জৈন ধর্ম অনুসারে প্রত্যেক দিন নিয়ম মেনে 365 দিন পুজো হয়। আচ্ছা, মানে একদিন বাদ যায় না। না, কাঠগোলা বাগান বাড়িতে আজকে গোলাপের জায়গায় আম গাছ দখল করেছে। তো এক একটা আম গাছের বয়স একটাও 45+ হবে না, ব্যতিক্রম এই গাছটাকে ছেড়ে। 150 বছরের উপরে চলে গেছে বয়স। এটা একটা ফুলের গাছ, নামটা চাপা, কিন্তু বর্তমান ভিতরটা ফাঁপা। সাইডে বাগান, ফাঁপাটা দেখার জন্য আগান দেখে দিচ্ছি। নষ্ট হয়ে গেছে, মাটি হয়ে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে আছে কি করে?
বুঝতে পারছেন? গোড়াটা থেকে পুরো মাটি হয়ে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছে না? সেটা তো ভাবছি দাঁড়িয়ে আছে কি করে, মানে যদি পেছন থেকে মানে ওই সাইড থেকে যদি আপনি দেখেন আপনি নিজেই বুঝতে পারবেন না। এই জন্য এদিক থেকে দেখুন। দাঁড়া। এই ফুলের দুটো কোয়ালিটি হবে, একটা স্বর্ণচাপা, একটা শ্বেত চাপা। হুম। এটা সাদা হবে, এটা হলুদ হবে, এটা স্বর্ণচাপা, ওই যে হলুদ। হলুদ। ঠিক আছে, পাতার কোনো ডিফারেন্স নাই, এটার সঙ্গে এটার একটাই ডিফারেন্স, ফল। এটার একটা ফল হয়, এটার ফল হয় না। ও শ্বেত চাপা দেখতে পাচ্ছেন আপনি? এই যে দেখতে পেয়েছেন? এই যে শ্বেত চাপা, স্বর্ণ চাপা। হ্যাঁ, এই যে এখানে ফুলগুলো সাদা একদম ক্লোজ। এবার আপনাদের দেখার লাস্ট এরিয়া শুধু এই জৈন মন্দিরটা। আচ্ছা। এটা হচ্ছে জৈন ধর্মে যে 24 জন তীর্থঙ্কর ছিলেন, তাদের মধ্যে একজনের নাম তো আমরা সকলেই জানি, বর্ধমান মহাবীর। মহাবীর। আর প্রথম তীর্থঙ্করের নাম হচ্ছে আদিনাথ, যাকে ঋষভদেব বলে। এটা আদিনাথজির মন্দির। তো মন্দির হোক বা মসজিদ, প্রবেশ করতে গেলে জুতো খুলতে হয়, আমরা সকলেই জানি। তো যাই হোক, এই সাইড দিয়ে যাবেন, গেটের কাছে একটু জাস্ট জুতোটা খুলবেন, আদিনাথজির মন্দির দর্শন করবেন। মন্দিরের ভিতরটুকু ছবি তুলতে দেবে না, কিন্তু মন্দির থেকে নেমে সামনের যে প্ল্যাটফর্মটা আপনি ভিডিও করে নেবেন, ঠিক আছে? দিয়ে জুতোটা পরে আবার এই রুট দিয়ে ব্যাক। এই পুকুরেও প্রচুর মাছ আছে, একটু ছবি টবি তুলে আরামসে নিজের মতো করে বেরাবেন, তাহলে কাঠগোলা বাগান কমপ্লিট হয়ে যাবে। ওকে, ঠিক আছে। আমার গাইড চার্জটা এখানে দিচ্ছি। ধর তোর পাশ থেকে ক্লিপটা দিয়ে দেবো। দিয়ে 150 টাকা দিয়ে। ঠিকঠাক আছে? আচ্ছা, আর কিছু ঘোরার নেই তো? না, এটার পরে চিড়িয়াখানায় ঢুকে যাবেন বলেছিলাম, পাখি আছে, পাখিগুলোর ছবি তোলার জন্য। আর মন্দিরটা খুব বিউটি, কিন্তু মন্দিরটা ঠিক আছে। তো বাংলার নবাব এত পয়সা, এত কিছু, সব কিছু কোথায় রাখতো? মানে বাংলার যে মানে বলে না, যারা রাজরাজাদের মাথায় সত্যিই বসতি থাকতো। এরকমভাবে যুদ্ধক্ষেত্রে যে ইউজ করা জিনিসগুলো মানে সত্যিই অসাধারণ। আর আজকালকার দিনে মানুষ এত কিছু হয়েও তাও মানুষকে মেরে ফেলছে। আর তখনকার দিনে রাজাকে মারতে গেলে কত কিছু পরিকল্পনা করতে হতো। তখনকার দিনে এত সব কিছু তখনকার দিনে এত ব্যবস্থাও কিছু ছিল না, সব কিছুই ছিল না। তাহলে তাও মানুষ বেঁচে যেত, তাও রাজারা ঠিকঠাকভাবে তাড়াতো। আর এখন এত কিছু ব্যবস্থা হয়েও তাও মানুষকে ধরতে পারছে না, কিছু করতে পারছে না। এটাই হচ্ছে যুগ বদলেছে, সমাজ বদলেছে। এটা বুদ্ধ জুতো তো ওখানে গিয়ে খুলতে হবে। নেওয়া যায় না, একটা যে মাপ আসবে সেই মাপটা যদি আপনি 7 পিস সিংহতে মিলান, একটার সঙ্গে 7 তো সেম। মাটি দিয়ে বানালো 1 ইঞ্চি হলে 19-20 হয়, হতেই পারে। কিন্তু পাথর কেটে বানানো দেখে মনে হচ্ছে পাথরকে মেশিনে পরে ছাঁচ কেটে বের করেছে, কিন্তু সম্পূর্ণ সিঙ্গেল করে পিস, হাতে কাটা। এসব শিল্পীর দাম দেওয়া যাবে, এগুলোই তাহলে আর কি। আর একটা কথা, ভারতবর্ষের যে কোনো প্যালেসে যাবেন, সিংহ স্ট্যাচুটাই তো কমন। হ্যাঁ, কেন? সিংহ পশুদের মধ্যে শক্তিশালী। তৎকালীন সময় যারা এলাকা ওয়াইজ শক্তিশালী হতো, তার শক্তি, অহংকার, গর্ব, সাহস সব কিছুর প্রতীক হিসাবে সিংহকে তার প্যালেসে রাখতো। সেই এলাকার সাধারণ পাবলিক বা প্রজারা সিংহ স্ট্যাচু তার ঘরে রাখতে পারত না, তাই রয়্যাল প্যালেসে সিংহ। এখানে আমরা ছবি তুলি। কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। আচ্ছা, নিচে আছে। আমার মোবাইল থেকে ফটোগুলো তুলতো, ফটোগুলো। কিন্তু এখনকার দিনে মাছ পড়ে গেলে সাইডে পড়ে যায়। এগুলো আগেকার, এত খরচ করে এখন তো সম্ভব না। এবার একটু নাচ মহলের কাছে আছে। এটা কি মন্দির বা কিছু? ছবিটা এখান থেকে নেন দাদা, এদিকে আছে জোড়াটা আছে। দেখ তো এই ফুটেজগুলো না। আজকে এখন যাচ্ছি হোটেলে, দেখে শোটা আর পাচ্ছি না। তো আজকে ভাবছিলাম যে হাতের দড়িটা দেখবো, দাদা বললো যে হাতের দড়িটা। আমি একটু তুলে ধরি। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। আপনারা যে বাড়িতে এসেছেন, এটা হচ্ছে হাউস অফ জগৎ সেট লেখা রয়েছে, কিন্তু এটা কিন্তু জগৎ সেটের বাড়ি নয়। বাড়িটি কার?
মানিক চাঁদ যিনি সেট উপাধি লাভ করেছিল ঢাকা থেকে নবাব মুর্শিদ কুড়িকার হাত ধরেছিল 1704 সালে। আর এই মানিক চাঁদের মায়ের নাম যে নেওয়া হয়েছিল মহিমাপুর মোজা, এখান থেকে হাফ কিলোমিটার দূরে, সেটা কিন্তু গঙ্গায় বিলুপ্ত হয়ে গেছে। এটা ছিল তাদের একটা পার্ট, মানে খাজানচিখানা। যত নবাবরা মানিক চাঁদের বাড়ি হতো, আর মানিক চাঁদের বাড়ির পশ্চিম পাড়ে ছিল তাদের নিজস্ব টাকশাল, অর্থ চুরি হতো, আর সেই অর্থগুলো তারা এই পার্টে এনে রাখতো খাজানচিখানায়। আর যত নবাবরা মানিক চাঁদের বাড়ি হতো, আর মানিক চাঁদের বাড়ি হয়ে তাদের মেনলি আসার রাস্তা ছিল সুড়ঙ্গ পথে অর্থ নেওয়ার জন্য, অর্থনীতি বেরিয়ে চলে যেত। আজকে সেটা মিউজিয়ামে পরিণত হয়েছে, ঠিক আছে। তো দেখুন সামনে থেকে দেখে মনে হচ্ছে বাড়িটা একতলা, কিন্তু বাড়িটা একতলা নয়, বাড়িটা হচ্ছে 3 তলা। এটাই হচ্ছে ম্যাজিক ঘর। জগৎ সেট কে উপাধি লাভ করেছিল পরবর্তীকালে আমি ডিসকাস করব। এই ফিল্টারটা তখনকার দিনে চার করে তুলেছে, নিচে থাকতো বালি, তারপরে থাকতো জল, তারপরে থাকতো কাঠকলা এবং নুড়ি পাথর। এইভাবে তখনকার দিনে জলের ফিল্টার লেখা আছে বার্ন টেসিং ফিল্টার। দুই সাইডে দুটো ঢালাই জিনিস রয়েছে, গোলাপ ফুলের টপ রয়েছে, আমি সাথে রাখা হতো। উপরে দেখুন হরিণের অরিজিনাল কাটা মুন্ডু সিং রয়েছে, নজর যাতে না লাগে, এটাই ছিল তাদের পৌরাণিক ইতিহাস। আমরা ভেতরে প্রবেশ করবো, কোনোরকম ক্যামেরা ব্যবহার করবো না, টোটাল সিসি ক্যামেরার মধ্যে ঢুকছি, বন্ধ করবো। আচ্ছা, তো মানিক চাঁদ যিনি সেট উপাধি লাভ করেছিল ঢাকা থেকে নবাব মুর্শিদ কুড়িকার হাত ধরে 1704 সালে। তো এই মানিক চাঁদের কোনো ছেলে পেলে ছিল না। মারা যাবার 5 বছর আগে তাকে পোষ্যপুত্র হিসাবে নিতে হয়েছিল। কাকে নিয়েছিল? তার ভাগ্নিকে। ভাগ্নের নাম ছিল ফতে চাঁদ। 1724 সাল এই ফতে চাঁদ যখন গদিতে বসেছিল, তখন তিনি প্রথম জগৎ সেট উপাধি লাভ করেছিল। জগৎ সেট কিন্তু কোনো ব্যক্তির নাম না, উপাধি লাভ, ঠিক আছে। আর সিরাজের এগেনস্টে জেগেছিল সেটা হচ্ছে দ্বিতীয় জগৎ সেট মহাতাব চাঁদ। তো তখনকার দিনে এটাই ছিল তাদের মেনলি গুপ্ত সুড়ঙ্গের পথ, যে পথ ধরে যত নবাবরা যাওয়া আসা করতো তাদের ওই খাজানচিখানায় অর্থ নেওয়ার জন্য, অর্থনীতি বেরিয়ে চলে যাওয়া। আজকের দিনটা আমরাও নামবো, সুড়ঙ্গে নামবো কিছুক্ষণ পর, আমরাও কিন্তু কিছুক্ষণের জন্য আজকের দিনটা নবাব হয়ে যাবো। আপনার পকেটে ওটা কি? ওটা কোনটা বলুন? এটা হচ্ছে ক্যামেরার খাপ। ওকে, ঠিক আছে। ঠিক আছে, আমরা নামছি তাদের, ঠিক আছে। এখন কোথায় যাচ্ছে? দরবার হল, দরবার। যেখানে নবাবদের সঙ্গে বসে আলোচনা সভা হতো। আজকে সেটা মিউজিয়ামে পরিণত হয়েছে। সামনে ফোন ছবিটা দেখতে, দু চারটা ছবি এখানে তুলে নিয়ে আমরা উঠবো।